বর্তমান যে প্রধানমন্ত্রী তাকে এই মাসের 12 তারিখে চিঠিটি হস্তান্তর করা হয়েছে। এই সরকারের কাছ থেকে নাকি রেসপন্স পেয়েছে, সেটুকু আমাদেরকে জানানো হয়েছে। আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা যাবে না বা যায় না, আইন সেটা খারিজ করে দিয়েছে। তারপরেও আমাদের মধ্যে প্রস্তুতি চলছে, অবশ্যই আলোচনার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সে ব্যাপারে প্রস্তুতি চলছে অবশ্যই, এ ব্যাপারে আমি বলতে পারি। বাংলাদেশের বাইরে যারা কূটনৈতিক ভাবে বিভিন্ন মানবাধিকার সংস্থার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরছিলেন, তাদের মধ্যে আপনি একজন, বলে আউটকামটা কি? সারা পৃথিবীর বলবো না, আমি ইউরোপ এবং ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকার কথা বলতে পারি। তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে এবং আমরাই দেখা করতে গিয়েছি। আসলে বেসিক্যালি উদ্যোগটা আমাদের পক্ষ থেকে। তারা কয়েকটি কথা বলেছে কোনো একটি দলকে জোর করে নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচনটি কখনোই গ্রহণযোগ্য হয় না, গণতান্ত্রিক দেশে এটা কখনোই সম্ভব নয়। সুতরাং যত দ্রুত সম্ভব তাদের ভাষায় ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করতে হবে, প্রত্যেকের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং তাদের মানবিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আর দ্বিতীয় আরেকটি যে কথা হচ্ছে, তারা বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়। তারা জঙ্গিবাদের উত্থান চায় না। এবং আরেকটি ব্যাপার তারা যেটা জোর দিয়ে বলেছে, কোনো মানুষ অপরাধ করতে পারে, সেই দেশের আইনে তাদের বিচার হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, আমারও সন্দেহ নেই। কিন্তু বিনা বিচারে মাসের পর মাস জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পেশাজীবী যাকে ইচ্ছা জেলে নিয়ে জামিন হওয়া সত্ত্বেও ছাড়বেন না, জেল গেট থেকে আবার সোনারিশ দেখাবেন প্রধান বিচারপতি সহ, এটা তারা মনে করে আইনের ব্যত্যয়। এবং আপনি যদি এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইট ওয়াচ সহ 8টি পৃথিবীর মানবাধিকার সংস্থার চিঠি দেখে থাকেন, অবশ্যই এর পেছনে তথ্য সরবরাহ করা হয়েছে। সেই চিঠিগুলো যদি দেখে থাকেন, দেখবেন স্পষ্টভাবে এই কথাগুলি লেখা আছে। এবং বর্তমান যে প্রধানমন্ত্রী তাকে এই মাসের 12 তারিখে চিঠিটি হস্তান্তর করা হয়েছে। সুতরাং এমনকি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সেক্রেটারি জেনারেল আমাকে নিজে বলেছেন, যখন তার সাথে দেখা করেছি, তিনি বলেছেন যে বাংলাদেশে যাওয়ার জন্য, আইনগুলো দেখার জন্য, জেলখানা পরিদর্শনের জন্য এবং আইসিটিতে কোর্টে যাওয়ার জন্য আমরা ভিসা চেয়েছিলাম। আমাদেরকে ভিসা দেওয়া হয় নাই, মানাও করা হয়নি, চুপচাপ বসে রয়েছে। তবে তারা এই সরকারের কাছ থেকে নাকি রেসপন্স পেয়েছে, সেটুকু আমাদেরকে জানানো হয়েছে। এবং দেখি জেলের পরিস্থিতিতে তারা যদি যেতে পারে, যেয়ে দেখে, তাহলে তারা বুঝতে পারবে যে মিথ্যা মামলা, হয়তো ঘটনাটা সত্য কিন্তু জড়ানো হয়েছে মিথ্যাভাবে। সিরাজগঞ্জে 15 জন পুলিশ হত্যা হয়েছে, মামলা করা হয়েছে 4 জনের বিরুদ্ধে। তার 4 জনই আওয়ামী লীগের ওই থানার শীর্ষস্থানীয় নেতৃত্ব। এবং সভাপতি বাচ্চু ভাই, 84 বছর বয়স, তাকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে গিয়েছিল বিনা চিকিৎসায়, মানসিক শারীরিক অত্যাচারে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে জেলখানার মধ্যে। অথচ 6000 হচ্ছে বেনামি আসামি, অর্থাৎ যাকে ইচ্ছা তাকে আপনি গ্রেপ্তার করতে পারেন। এইগুলোর প্রতি অবশ্যই বর্তমান সরকারকে নজর দিতে হবে, যদি তারা মনে করে তারা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার থেকে আলাদা। আপনি একটা কথা বললেন, আন্তর্জাতিক সম্প্রদায় চেয়েছে এখানে ধর্মনিরপেক্ষ সরকার হোক, কিন্তু ইলেকশনের আগে রয়টারের রিপোর্ট, দিল্লি ভারতে গিয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের বক্তব্য, মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বক্তব্য, তখন মনে হচ্ছিল তাদের কাছে জামাত আসলো কোনো সমস্যা ছিল না, বলছে এর পক্ষে তারা কাজ করছে, এটাও মনে হচ্ছিল। এটা কি বৈপরীত্য না? কথাটি হচ্ছে, আপনি হয়তো 2-4 জনের কথা বলছেন। পৃথিবীতে প্রভাবশালী দেশ বা ইউরোপের দেশ, আমেরিকার দেশগুলো কিন্তু অনেকগুলো। এবং সেই সময়টিতে যদি আরো আগে থেকে যোগাযোগটা এস্টাবলিশ করা যেত, তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হতে পারতো। এটা শিওর না, কিন্তু পরিবর্তিত হতে পারতো সেই সময়টিতে। আর সত্যিকার অর্থে ভুল ব্যাখ্যা বা ভুল বোঝানোর জন্য অনেকেই ভুল বুঝে অনেক রকম রিপোর্ট দিয়ে থাকে। যেমন ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন আজকে পর্যন্ত কিন্তু যে 1400 লোক হত্যা হয়েছে বলে বলা হয়, তাদের কিন্তু কোনো তালিকা প্রকাশ করতে পারেনি। সরকারের পক্ষ থেকে 800-র বেশি তালিকা প্রকাশ করা হয়েছে, যদিও কোনো তারিখ উল্লেখ করা হয়নি। সুতরাং এই যে ভুল তথ্যগুলো, এমনকি এই যে হিউম্যান রাইটস কমিশনের চিঠির কথা বললাম, হিউম্যান রাইটস ওয়াচের চিঠির কথা বললাম, অ্যামনেস্টির কথা বললাম, তারাও কিন্তু উল্লেখ করেছে 1400-র কথা, কারণ তারা দেখেছে যে জাতিসংঘের রিপোর্টে সেটি আছে।
কিন্তু এটা যে ভুল, এটা জাতিসংঘের সংশোধন করা উচিত বলে আমি মনে করি। কারণ তারা যেহেতু তালিকা দেখাতে পারছে না, এবং ব্যক্তিগতভাবে আমি তাদের অফিসে গিয়েছিলাম, তারা বলছে উই গট ইট ফ্রম রিলায়েবল সোর্সেস, কিন্তু রিলায়েবল সোর্সেস কি এবং কোথা থেকে তারা পেয়েছে এই কথাগুলো তারা একদম বলেনি। এই যে তারা তাদের কথাবার্তা বৈপরীত্য, এর বিরুদ্ধে কি করার আছে? আপনাকে তারা প্রমাণ দিতে পারে নাই, আপনি তাদের কাছে বারবার গেছেন। এটা আরো যেতে হবে হয়তো তাদেরকে, তবে গেলে তারা বুঝে এ কথা সত্য কথা, এবং তারা যখন ডকুমেন্টগুলো দেখানো হয়, প্রমাণগুলো দেখানো হয়, তারা সেটাকে সিরিয়াসলি নেয় এবং তারা কথা বলে। পরিস্থিতি এই জন্যই কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে চেয়েছিল, পারে নাই। কিন্তু আন্তর্জাতিক প্রেশার যখনই দেখছে বন্ধু হারা হচ্ছে, ইংল্যান্ডে গেলে প্রাইম মিনিস্টার দেখা করে না, ইটালিতে গেলে প্রাইম মিনিস্টার দেখা করে না, ফ্রান্সে গেলে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দেয় না, তখন সে বুঝতে পেরেছিল। সেই জন্যই কিন্তু সে যে নতুন একটা নির্বাচন দিয়ে কোনোভাবে বেঁচে যাওয়ার চেষ্টা করছে। আর তার যে ব্যবসা বাণিজ্য যা ছিল তা তো এক্সপ্যান্ড করার যতটুকু সেটুকু করে নিয়েছে, সুতরাং তাকে তো আর সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পুলিশ হত্যাকাণ্ডের সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আপনার জেলার সিরাজগঞ্জে, এবং উল্টা আপনাদের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনারা কোনো মামলার উদ্যোগ চিন্তা করছেন ওইখানে? বাংলাদেশে কি সেই পরিস্থিতি ছিল বা আছে? আমার বাসাটাকে, পৈতৃক বাসা, আমি নিজের কোনো কি নেই, 3তলা বাসা সিরাজগঞ্জে 2 দিন ধরে পোড়ানো হয়েছে, এবং তার জন্য আমি একটা মামলা করতে পারিনি। আমাদের আওয়ামী লীগের 4 তারিখে সিরাজগঞ্জে 31 জন মারা গেছে, তার মধ্যে একটা প্রেস ক্লাবের মধ্যেই 6 জনকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে একজন 7 জন, এবং একটা বাড়িতে 3 জন পুড়ে মারা গেছে। আমরা একটা মামলাও করতে পারিনি আজকে পর্যন্ত। সুতরাং পুলিশ হত্যার মামলা তো পুলিশ করেছে বরঞ্চ আমাদের বিরুদ্ধে। আর একটি ঘটনার মামলা কখনোই ফৌজদারি আদালতে 2টি করা যায় না, একটি মামলাই করতে হবে যে কোনো একটি ঘটনার জন্য। তবে আইসিটি দেখলাম একটু নিয়মের পরিবর্তন করেছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। যে কোনো মামলা তারা 2 ভাবে করছে, একটা শেখ হাসিনার বিরুদ্ধে, জননেত্রীর বিরুদ্ধে তারা একটা রায় দিয়ে দিচ্ছে, পরবর্তী ওই মামলা অন্যদের ফাঁসানোর চেষ্টা করছে। এটা আসলে আইন নয়। ফৌজদারি আদালতে কোনো ঘটনার জন্য একটি মামলা হবে, একটি ঘটনার জন্য একটি মামলা, এবং সেটা তার সাথে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, চার্জশিট চেঞ্জ হতে পারে, কিন্তু কখনোই একটি ঘটনার জন্য 2টো মামলা হয় না। আর বাংলাদেশের পরিস্থিতি এমন নয় যে আপনি আসলে মামলা করতে পারবেন এখন। মানে ইলেকশনের পরেও আপনি দেখছেন কোনো পরিবেশের পরিবর্তন হয় নাই? ইলেকশনের পরবর্তীতে মানে সরকার ক্ষমতা নেওয়ার পর 1 মাসের মতো হয়েছে, সেই 1 মাস খুবই কম সময় কোনো মন্তব্য করার জন্য। আমরা হয়তো আরো 1-2টা মাস দেখবো, তারপর আরো জোরালো ভাবে মন্তব্য করতে পারবো। তবে একটা কথা ঠিক যে এখনো আমাদের জামিন দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি, এবং যারা এমপিরা এবং লিডাররা এবং যারা আছেন তারা জামিন পেলেও তাদেরকে ছাড়া হচ্ছে না, বরঞ্চ তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কদিন আগে আমাদের বিচারপতি খায়রুল হককে আবারও সোন অ্যারেস্ট দেখানো হলো, নয়নগঞ্জের মেয়রকে, ডক্টর সেলিনা আইভিকে আবারও সোন অ্যারেস্ট দেখানো হলো। সুতরাং অবস্থার পরিবর্তন হয়নি বলে আমার ধারণা। ইলেকশনের আগে যে ছড়িয়ে পড়েছিল একটা কথা, এবং তারেক রহমানের প্রথম তার দেশে আসা তার উপর নির্ভর করে না, তারপরও আসছেন, তো ছড়িয়ে পড়লো ভারতের সাথে একটা সমঝোতায় তিনি এসছেন, ইলেকশন করেছেন, ক্ষমতায় গিয়েছেন। এদের কোনো ভিত্তি আছে এগুলো? আমরা আসলে বাতাসে শুনে বেড়াই, এবং আবারও বলি যে কথাগুলো বলতে চাই, যে কথাগুলো কেউ জানে না, সেই কথাগুলো আমরা আসলে এই টক শোতে বলি এবং বলে বিভ্রান্তের সৃষ্টি করি। গতকালকে আপনার অনুষ্ঠানে একটি ঘটনা ঘটেছে যে আপনার আলোচনার কথা ছিল যে দিল্লিতে কি ঘটেছে ইফতার পার্টিতে, অথচ আপনি প্রশ্ন করলেন যে আপনার বিরুদ্ধে নানাভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে, আসলে কি ঘটেছে দিল্লিতে আমার নাম বলে আপনি বললেন, কিন্তু আপনি কিন্তু এক্সপ্লেইন করলেন না যে কি ঘটনা থেকে আমরা এখানে আপনাকে নিয়ে এসেছি, আপনার কথা শুনবো, এক্সপ্লেইন হবে। ওই প্রেস কনফারেন্সে আপনি একটা অংশ ছিলেন। হ্যাঁ, আমি ছিলাম কনফারেন্সে। আপনি কথা বলেন, আপনার শোটা আমি এইমাত্র দেখে এসেছি। আপনি প্রথমেই বললেন যে দিল্লিতে কি ঘটেছে ইফতার পার্টিতে, এটা আপনার ছিল টাইটেল। তারপরে আপনি বললেন ওনাকে যে অমুক সাবেক এমপি এমকে নানাভাবে অপতথ্য ছড়ান, এবং
তারপরে আপনি বললেন আসলে ঘটেছে কি দিল্লিতে, আপনি কথাটা একটু দেখে নিন। আসলে হয়তোবা আপনি মনে করেছেন যে উনি ঘটনাটি জানেন। আপনাকে আপনাকে একটু ক্লিয়ার করে বিষয়টা, ওই যে ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, হ্যাঁ, এমন একটা বক্তব্য কিন্তু আমাদের অনুষ্ঠানে তিনি প্রথম বলেছিলেন, এবং সেখানে আমরা বারবার তাকে জিজ্ঞেস করছিলাম উনি কিভাবে বক্তব্য রাখবেন, উনি কি আসবেন, উনি কি অডিওতে বক্তব্য রাখবেন, উনি কি এখন যেমন টেলিগ্রামে ওইভাবে রাখবেন। তিনি তখন ক্যাটাগরিক্যালি আমাদের বলেছিলেন এটা কোনো কিছুই নিশ্চিত না, উনি সম্ভবত অডিও তার বক্তব্য রেকর্ড করা থাকবে, সেইটা তাকে সেখানে সেই রেকর্ড কিন্তু অডিওটা উপস্থাপন করা হবে। তিনি কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছিলেন এইটা, উনি কখনোই বলেন না সেখানে আসবেন। বাজিয়ে শোনাই, আপনার অনুষ্ঠানে কি ছিল আমি দেখেছি আজকে সারাদিন, কারণ যখন আমার কথা বলতে হবে আমার প্রস্তুতি নেই। উনি বলেছেন আমি বলেছিলাম শেখ হাসিনা উপস্থিত থাকবে, পরবর্তী উনি বলেছেন আমি কিন্তু তখন বলি নাই যে উপস্থিত শারীরিকভাবে থাকবেন নাকি ভিডিওর মধ্যে থাকবেন, অডিওর ভাবে থাকবেন। আপনার ভিডিওটা আমি শোনাতে পারি, আমি নিয়ে আসছি। তিনি তখনই বলেছিলেন, ওই সময় বলেছিলেন সেখানে সরাসরি আসবেন, এটা তখন বলেন না, কিন্তু ওইখানে নয়। আপনি যে তালগোল পাকিয়ে ফেললেন যে আপনি কোনো ব্যাখ্যা না করে, আপনি তো সেই সাংবাদিক সম্মেলনের কথা কিন্তু প্রথমে বলেন নাই, উনিও বুঝতে পারেন, উনি ভেবেছেন প্রেস ক্লাবের কথাটি আমি বলেছি। তো এই কথাটি আসলে আপনার মতো একজন অভিজ্ঞ লোকের কাছ থেকে আমি আসলে খুবই আশা করিনি, যেটা আমি সত্যিকার অর্থে দুঃখ পেয়েছি। এবং উনি যে বলেছেন এরা আপনার দুঃখ পাওয়ার কথা বিষয়টা, এবং সিনিয়র সাংবাদিক শোনেন, এই বলছে এইসব লোকদের চাপড়ানো উচিত, যদি কোনোদিন দেখা হয় চাপড়াবো। এটা ওনার বলা ঠিক হয় নাই, এটা দরকার হলে আপনাকে এবং তাকে দুজনকে আমরা একটা অনুষ্ঠানে আনতে পারবো। আমার মনে হয় যে তিনি একজন সিনিয়র সাংবাদিক, তিনি শ্রদ্ধেয় মানুষ, তার সম্বন্ধে আমি আসলে কোনো মন্তব্য করি না, কিন্তু এই ধরনের মন্তব্য করলে আর একজন সম্বন্ধে মন্তব্য করলে এটা অবশ্যই তার অনুপস্থিতিতে তারপরে আমি লন্ডনে ছিলাম যেদিন 23 তারিখে সম্মেলনটি হয়, উনি বললেন হিম্মত থাকলে সামনে আসুক। এই কথাটা কি একদম ঠিক হয় না, এভাবে বলাটা ঠিক হয় না। আমার তো ধরেন আমি একজন চিকিৎসক, আমি একজন সাবেক সংসদ সদস্য, আমার একটা তো সামাজিক অবস্থান আছে, সেইখান থেকে পুরো ঘটনা না জেনে আবার বলেছেন শেখ হাসিনার ঘরের মধ্যে শত্রু। আপনি দেখেন, আমরা যাকে শ্রদ্ধা করি, আমাদের যিনি সর্বোচ্চ নেত্রী, তার সম্বন্ধে যদি এই ধরনের কথা বলা হয়, তারপরে তিনি বলেছেন যে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়ার জন্য তিনি চাপ দেবেন শেখ হাসিনাকে। আওয়ামী লীগ কি অন্য কোনো দেশের পার্টি? এটা বাংলাদেশের পার্টি। এটা তো হয় না, সেটা সাংবাদিক এটা তো করতেও পারে না, সম্ভব না, সেটা বলতে পারে কি উনি? না, আর কি ধারণা? তারপরে উনি বললেন যে এইসব লোকজনদের ভারতে আমি ঢুকতে দিব না, তো কথাটা বলেছেন উনি। তো এই কথাগুলো কি ঠিক? আপনি বলুন, একজন মানুষ সম্বন্ধে যদি আমাকে যদি জিজ্ঞেস করেন কিংবা আমার সামনে যদি বলা হতো যে আপনি এই কথাটা কেন বলেছেন, আমি তো স্পষ্টভাবে শুনেছি তিনি বলেছেন শেখ হাসিনা উপস্থিত থাকবেন, পরবর্তীতে তিনি বলেছেন ব্যক্তিগতভাবে থাকবেন কি সেটা অন্য শোতে, কিন্তু আপনার শোতে একটা শোতেই তো উনি প্রথম বলেননি। হ্যাঁ, আমাদের শোতে উনি বলেন নাই যে উনি ব্যক্তিগতভাবে থাকবেন, আমাদের শোতে বলেন, আপনার শোতেই বলেছে, আমি শুনেছি। আপনি শুনতে চান? আপনার শোতে আমাদের শোতে উনি আমাদের সেখানে ব্যক্তিগত উপস্থিত থাকবেন, এটা আমাদের শোতে বলেন নাই উনি। আমি দেখাচ্ছি আপনাকে, আমি জাস্ট ফোনটা বন্ধ করে রেখেছি, তো আপনি একটু দেখে নিন। এখন কথা হচ্ছে, কেউ কেউ আমাকে বলেছে এটা কি দুরভিসন্ধিমূলক নাকি, যারা আওয়ামী লীগের জন্য বর্তমানে জান প্রাণ দিয়ে কাজ করছে তাদেরকে যাতে কাজ না করে, কিংবা এটা অন্তর্ঘাতমূলক কাজ কিনা কেউ কেউ। আপনি নিশ্চয়ই অন্তর্ঘাতমূলক না, আপনিও আমাকে চিনেন, আমিও আপনাকে চিনি, আমাদের কাজ তো এটা না, সেটা আসলে না, আপনাদের কাজ এটা না, কিন্তু মানুষ যে পারসেপশন, এটা হচ্ছে কথা। কেউ বলছে যে মূল প্রসঙ্গ থেকে ঘোট পাকাচ্ছেন অন্যদিকে, আমি দেখছি, প্রত্যেকটা পড়েছি। এরপরে আপনি যে অনুষ্ঠানটির কথা বললেন সেটিতে অনেকেই তো অনেক সময় বলছে ভোট হবে না, তাতে অনেকের নামই জড়িত আছে, কিন্তু ভোট তো হয়ে গেছে ভাই। আমরা তো মনে প্রাণে যা চাই, উনি হয়তো একসময় বলেছেন, আমি একটা লেখায় বলেছেন, আপনারাও বলেছেন এই কথাটা, দর্শকরা প্রায় বলে, উনি তো বলেছেন ভোট হবে না, হয়ে গেছে সেটা। হ্যাঁ, সেটা বলে। তা আবার উনি কিন্তু আবার আপনার অনুষ্ঠানে বলেছেন নেত্রী অবশ্যই পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন, আপনারা দেখবেন, আপনাকেও জানানো হবে। তো আমরা আসলে সত্যিকার অর্থে আমরা বিভ্রান্ত হতে চাই না, আমরা কাউকে দোষারোপ করতে চাই না,
আমরা চাই যদি কারো বিরুদ্ধে, আমার বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকে, সেটা যদি আমি সঠিকভাবে জবাব না দিতে পারি, তখন আমাকে আপনি অভিযুক্ত করে আপনার যা এবং ইচ্ছা তাই আমাদের অনুষ্ঠানে তিনি আরেকটা কথা বলেছিলেন যে ওনার ভিডিওতে উপস্থিত হওয়াটা নিরাপত্তার জন্য সমস্যা, এর জন্য সেটা ভিডিওতে উনি আসছেন না, সে আমাদের অনুষ্ঠান বলেছিলেন। সেটা তো পরের কথা। আপনি তো আপনার অনুষ্ঠান, অন্য অনুষ্ঠানগুলো কি আমরা দেখি নাই? সেই ভিডিওগুলো কি আমাদের কাছে নেই?